আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। গাজা থেকে আরও 4 জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনিরা। এরপরে জানবেন ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। আরও জানবেন ট্রাম্পের অভিষেকের পরই পুতিনকে ভিডিও কল জিনপিংয়ের। যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব তুরস্কে আবাসিক হোটেলে আগুন, 66 জনের প্রাণহানি। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও 4 জিম্মিকে মুক্তির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামাসের কর্মকর্তা তাহের আল নুনু আগামী দিন মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, যুদ্ধবিরতির অধীনে শনিবার আরও কয়েকজন জিম্মিদের মুক্তি দেওয়া হবে। বার্তা সংস্থা এফপির সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধাপে 4 ইসরায়েলি নারীকে মুক্তি দেবে হামাস। বিনিময় কারাগার থেকে দ্বিতীয় দল ফিলিস্তিনিদের মুক্তি দেবে ইসরায়েল। এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে 3 জিম্মির বিনিময়ে ইসরায়েল 90 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। ওই সময় রয়টার্স জানায়, মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি বন্দী সম্প্রতি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। 6 সপ্তাহের মধ্যে এই বন্দী বিনিময় শেষ হবে। এই চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এছাড়া মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি। মঙ্গলবার 21 জানুয়ারি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হালেভি। তিনি আগামী 6 মার্চ পদত্যাগ করবেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, 2023 সালের 7 অক্টোবর সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে। গাজায় গত 15 মাসের ইসরায়েলি আগ্রাসন চলাকালে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা হালেভির ব্যাপক সমালোচনা করেছেন। তাদের মতে গাজায় সামরিক অভিযানের ক্ষেত্রে নমনীয় ভূমিকা পালন করেছেন সেনাপ্রধান। যদিও হালেভির বাহিনী এ সময় গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ সহ বিশ্বের সব শীর্ষ মানবাধিকার সংস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় 47,000 মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 1 লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিডিও কল করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এই তথ্য। 4 দিন আগেই অবশ্য ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জিনপিংয়ের। সোমবার শপথ গ্রহণ করেছেন ট্রাম্প। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুতিনকে ভিডিও কল করেন জিনপিং।
ভিডিও কলে পুতিন এবং জিনপিং উভয়ই সামনের দিনগুলোতে রাশিয়া এবং চীনের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করা এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রতি আরও যত্নশীল হওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনৈতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিক্স, এই দুই জোটের প্রধান শরিক রাশিয়া এবং চীন। 2024 সালে সাংহাই কোঅপারেশন এবং ব্রিক্সের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত যে ইস্যুগুলোতে মস্কো এবং বেইজিং একমত হয়েছিল, ভিডিও কলে সেসব স্মরণ করেন জিনপিং। আর পুতিন বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক যে গতিতে এগোচ্ছে তাতে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতেও এই গতি অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। পুতিন এবং জিনপিং বরাবরই পরস্পরকে বন্ধু বলে সম্বোধন করেন। সর্বশেষ দুজনের সাক্ষাৎ হয়েছিল গত অক্টোবরে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স জোটের সম্মেলনে। সেই সাক্ষাৎ স্মরণ করে পুতিন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক, যে পরিবর্তনই আসুক, চীন এবং রাশিয়ার বন্ধুত্বে তার কোনো আঁচ লাগবে না। পুতিনের এ কথায় সায় দিয়ে জিনপিং বলেন, পারস্পরিক সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ ও বিস্তৃত অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাপূর্ণ সম্পর্ক চীন রাশিয়া সম্পর্কের মূল ভিত্তি। সামনের দিনগুলোতে এ সম্পর্ক নতুন প্রাণশক্তিতে বলীয়ান হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 90 দিনের জন্য এই স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার 20 জানুয়ারি শপথ নেওয়ার পর নির্বাহী এক আদেশ জারির মাধ্যমে এই সিদ্ধান্ত নেন তিনি। তবে বৈদেশিক সহায়তা বন্ধের আদেশ মার্কিন তহবিলের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সেটি পরিষ্কার নয়, কারণ দেশটির অনেক কর্মসূচি এরই মধ্যে মার্কিন কংগ্রেসে তহবিল বরাদ্দ পেয়েছে, আর এসব অর্থ এরই মধ্যে বিতরণ অথবা ব্যয় করা হয়েছে। সোমবার মার্কিন ক্যাপিটাল ভবনে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথ নেওয়ার পর নির্বাহী আদেশে সই করার ঝড় বইয়ে দেন তিনি। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পুনরায় পানামা খালের নিয়ন্ত্রণ, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধি সহ কয়েক ডজন নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলোর সঙ্গে একেবারে মিল না থাকলে যুক্তরাষ্ট্র কোনো বৈদেশিক সহায়তা দেবে না বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে গত সপ্তাহে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে শুনানির সময় দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 3টি মূল প্রশ্ন সামনে রেখে কর্মসূচির ন্যায্যতা দেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। মার্কো রুবিওর 3টি প্রশ্ন ছিল, এই সহায়তা কর্মসূচি কি যুক্তরাষ্ট্রকে নিরাপদ করে তোলে? এটি কি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করে তোলে? এটি কি যুক্তরাষ্ট্রকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে? যুক্তরাষ্ট্রের ফেডারেল কেন্দ্রীয় বাজেটের প্রায় 1% যায় বৈদেশিক সহায়তা কর্মসূচি তহবিলে। ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে এই বিদেশি সহায়তার সমালোচনা করছেন। যদিও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে কিয়েভে বিশাল পরিমাণের সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তবে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পাঠানো সহায়তার পরিমাণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বাইডেন প্রশাসনের সাম্প্রতিক বৈদেশিক সহায়তা বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে 204টি দেশ ও অঞ্চলে দুর্যোগ ত্রাণ, স্বাস্থ্য ও গণতন্ত্রপন্থী উদ্যোগসহ বিভিন্ন খাতে মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচির জন্য $6,800 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। মার্কিন এই সহায়তার প্রধান প্রাপক ইসরায়েল বার্ষিক $330 কোটি, মিশর বার্ষিক $150 কোটি ও জর্ডান বার্ষিক $170 কোটি পায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের দীর্ঘস্থায়ী চুক্তির কারণে এই সহায়তায় উল্লেখযোগ্য কোনো কাটছাঁট ট্রাম্প করবেন না বলে মনে করছেন অনেকে। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের একটি স্কি রিসোর্ট হোটেলে আগুনে 60-এর বেশি প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এক ঘটনা ঘটে। আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে অনেক পর্যটক জানালা দিয়ে লাফিয়ে পড়েন। খবর সিএনএনের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েলদিকা জানান, বলু প্রদেশে কারতালকা নামে ওই আবাসিক হোটেলে আগুনে অন্তত 66 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 51 জন। মঙ্গলবার ইয়েলদিকা সাংবাদিকদের বলেন, আমরা গভীর দুঃখজনক পরিস্থিতিতে রয়েছি। আমরা গভীর শোকের মধ্যে আছি। দুঃখজনকভাবে ওই হোটেলে অগ্নিকাণ্ডে 66 জনকে হারিয়েছি। কর্তৃপক্ষ জানায়, আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থান করা পর্যটকরা জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। পরে ভিডিওতে পুড়ে যাওয়া ভবনের আশেপাশে বেশ ধোঁয়া উঠতে দেখা যায়। 12 তলা বিশিষ্ট ওই হোটেলটি পাথরের প্রাচীরে নির্মিত। এ কারণে আগুন নেভানোর প্রচেষ্টা বেশ জটিল হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান উপরের তলাগুলো থেকে অতিথিদের চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছিল। এক প্রত্যক্ষদর্শী CNN তুর্ককে বলেন, অবস্থা ছিল খুবই খারাপ, কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, আমরা মানুষের কাছে পানি পৌঁছাতে পারিনি, অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাকগুলো খুব দেরিতে আসে, তখন মানুষ বুঝতে পারছিল না কি করতে হবে। হোটেল রিসোর্টটি শীতকালে পর্যটকদের কাছে খুব জনপ্রিয়, বিশেষ করে স্কুল ছুটির সময়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যটকদের বেশ আনাগোনা থাকে। গভর্নর আব্দুল আজিজ আইদিন বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, হোটেলটিতে 234 জনের মতো অতিথি ছিলেন, 2 জন লাফিয়ে পড়ে নিহত হয়েছেন। তার দপ্তর জানায় 30টি অগ্নি নির্বাপক ট্রাক ও 28টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।